বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। দেখতে দেখতে ঈদ তো সামনে চলে আসছে। ঈদ স্পেশাল আজকে আমি 4টি ডেজার্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ঈদের দিন আসলে আমরা চিন্তায় পড়ে যাই কি তৈরি করব, সেজন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মালাই কেক, সুজির বাসবুসা, মিল্ক পুডিং এবং তৈরি করছি মিষ্টি দই। আশা করছি এই প্রত্যেকটি ডেজার্ট রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ইজি ওয়েতে আমি রেসিপিগুলো শেয়ার করেছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে আসি। কেক তো আমরা সকলেই খেতে পছন্দ করি, আবার সেটা যদি ঘন দুধের মালাই দিয়ে তৈরি করা হয় তাহলে খেতে কতটা টেস্টি হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কেকটি তৈরি করেছি বেক করার ঝামেলা ছাড়া, তাও আবার পানির ভাপেই। যে কোনো মোল্ড অথবা স্টিলের বাটিতেও আপনারা এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে, কেক তৈরি যখন করবেন তার মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। অর্থাৎ কেক তৈরির জন্য কিন্তু রুম টেম্পারেচারের ডিমটা ইউজ করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে হাফ কাপ চিনিতে মিষ্টিটা যেমন আসবে একদম পারফেক্ট। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এই ডিম এবং চিনিটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে এবং ডিমের মধ্যে ফোমি টেক্সচার চলে আসছে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটি করে নিতে পারবেন, তবে সময়টা বেশি লাগবে। আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব দ্রুত এই কাজটি হয়ে যায়। এছাড়াও আপনারা চাইলে ডিমের কুসুম থেকে সাদা অংশটাকে আলাদা করে নিয়ে সাদা অংশটা ফোম তৈরি করে নিয়ে দেন তার মধ্যে কুসুমগুলো অ্যাড করে দিতে পারেন, তাহলেও ফোমটা খুব দ্রুত তৈরি হবে। তবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করছি, এজন্য এভাবেই তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মিশ্রণটা কতটা ফোমি হয়েছে এবং এর মধ্যে থাকা চিনিটা কিন্তু পুরোপুরিভাবে মেল্ট হয়ে গিয়েছে, এর মধ্যে কোনো চিনির দানা নেই। এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করেছি। আবারও ইলেকট্রিক বিটারটা ঘুরিয়ে নিচ্ছি প্রায় 15 সেকেন্ডের মতো। এ পর্যায়ে এসে ওভারবিট করা যাবে না। তেল দিয়ে ওভারবিট হয়ে গেলে কেকটা কিন্তু চুপসে যাওয়ার চান্স থেকে যায়। এজন্য ওভারবিট না করে জাস্ট কিছুক্ষণ একটু তেলটা ভালোভাবে মিক্সড করে নিব। মেশানো হয়ে গিয়েছে। এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণ কিন্তু অবশ্যই চেলে দিতে হবে, এজন্য একটি স্ট্রেনারে নিলাম হাফ কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আর কিছু দিতে হবে না, জাস্ট এটুকুই। এবারে আমি চেলে মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণটা একবারেই দিব না, আমি এখানে 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। একটি হ্যান্ড উইক্স দিয়ে এভাবে এক সাইড থেকে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। একদমই তাড়াহুড়া করা যাবে না, খুব আস্তে ধীরে এই কাজটি করতে হবে এবং উল্টাপাল্টাভাবে হ্যান্ড উইক্সটা ঘোরানো যাবে না। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি তৈরি করতে হবে। প্রথম পর্যায়ে শুকনো মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে, বাকি যেটুকু ছিল আমি সেটাও এবারে চেলে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আগের মতো করে হ্যান্ড উইক্স ঘুরিয়ে ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার ফলে আমি ভিডিওতে একটু স্পিড দিয়েছি, তবে আমি কিন্তু এর থেকেও খুব আলতো হাতে এই কাজটি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এই কেকের মিশ্রণটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। মিশ্রণের থিকনেসটা একটু লক্ষ্য করুন। এখনও কিন্তু এর মধ্যে ফোমি টেক্সচারটা বজায় রয়েছে। ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু এই কেকটা আর ফুলতে চাইবে না। সো খুব ধীরে ধীরে কাজটি করে নিতে হবে, এর মধ্যে যেন ফোমি টেক্সচারটা ঠিক আগের মতো বজায় থাকে। মিশ্রণের কনসিস্টেন্সিটা এবং ফোমি টেক্সচারটা কতটা বজায় রয়েছে আমি আপনাদের একটু ক্লোজলি দেখার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কেকের ব্যাটার তো রেডি হয়ে গেল, এবারে চলুন চলে যাই কেকটি বেক করার জন্য। আমি আগে বলেছি যে কোনো মোল্ডে বা স্টিলের বাটিতেও আপনারা এই কেকটি বেক করে নিতে পারবেন। আমি এখানে একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি।
মোল্ডের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। এই কেক তৈরি করার জন্য মোল্ডের মধ্যে কোনো বেকিং পেপার বা বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা ব্রাশ করে নিয়ে এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের মিশ্রণটা পুরোটাই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে মোল্ডটি একটু ট্যাপ করে নিচ্ছি। এর ভেতরে কোনো এয়ার বাবলস থেকে থাকলে সেটা ফেটে বের হয়ে যাবে এবং ফাঁকা অংশ থাকলে সেটাও ফিল আপ হয়ে যাবে। চলে যাচ্ছি কেকটা ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় একটি হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, অর্থাৎ স্ট্যান্ড বরাবর দিলেই হবে। এবারে এর মধ্যে আমি কেকের মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি আমি কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি, কারণ পানিটা যখন বাষ্পীভূত হবে তখন ঢাকনাটা গড়িয়ে পানিটা আর কেকের মধ্যে পড়বে না। বাষ্পীভূত ওই পানিটা এই কাপড়টা শুষে নিবে। এবার আমি চুলাটি অন করে দিচ্ছি এবং কেকটা ভাপিয়ে নিচ্ছি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এর মধ্যেই কিন্তু কেকটা ভাপানো হয়ে যাবে। ফিরে আসছি আনুমানিক 25 থেকে 30 মিনিট পর। এবার আমি ঢাকনাটি উঠিয়ে কেকটি চেক করে নিচ্ছি। একটি কাঠি দিয়ে চেক করছি, দেখুন কাঠিটা একদম ক্লিন আসছে, অর্থাৎ আমার কেকটা ভাপানো হয়ে গিয়েছে। এবার হাঁড়ির মধ্যে থেকে মোল্ডটি বের করে কেকটি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি কেকের জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ লিকুইড মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধের সঙ্গে পানি মিক্সড করেও এই মালাইটি তৈরি করে নিতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 টুকরো এলাচ। এলাচের মাথা দুটো ফাটিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে আমি দুধটা জাল করে একটু ঘন করে নিব। দুধের মধ্যে যখন বলক চলে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনিও ইউজ করতে পারেন। আর কনডেন্স মিল্ক দিলে যেমন মিষ্টির টেস্টটাও আসবে, সেই সাথে দুধটা তাড়াতাড়ি ঘন হবে এবং টেস্টটাও ভালো আসবে। এজন্য চিনিটা অ্যাভয়েড করে কনডেন্স মিল্ক দেওয়াটাই বেটার হবে। এভাবে একটু তলা ঘেঁষে ঘেঁষে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে আমি মালাইটা জাল করে নিচ্ছি। জাল করতে করতে কিছুক্ষণের মধ্যে আমার মালাইটি বেশ ঘন হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কমেও এসেছে এবং মালাইটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে কেকটি আমি ঠান্ডা হতে রেখেছিলাম। কেকটি মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে খুঁচিয়ে নিচ্ছি, তাহলে মালাইটা কেকের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। এবারে তৈরি করে রাখা গরম গরম দুধের মালাইটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। মালাই কিন্তু ঠান্ডা হবে না, কেক ঠান্ডা থাকবে, বাট মালাইটা গরম থাকতে হবে। গরম অবস্থাতেই কেকের উপরে মালাইটা ঢেলে দিতে হবে, তাহলে কেকটা মালাইটা খুব ভালোভাবে সোপ করবে। পুরোটা মালাই দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ একটু অপেক্ষা করেছি মালাইটা কেকটা সোপ করে নেওয়ার জন্য। দেন তারপরে আমি এর উপরে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে কিছু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে উপরটা ডেকোরেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণই মজাদার একটি ডেজার্ট, খেতে জাস্ট অসাধারণ। এবারে কেকটি আপনাদের সামনে কেটে পরিবেশন করার পালা। ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে সেটাও তো দেখতে হবে, তাই না? আমি আপনাদের সামনে কেটে শেয়ার করছি, দেখুন। কেকটি হয়েছে অনেক বেশি সফট এবং ময়েস্ট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আপনারা বাসায় না তৈরি করা পর্যন্ত বুঝতে পারবেন না আসলে এই মালাই কেকটি খেতে কতটা মজাদার। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। বাজার থেকে তো মিষ্টি দই কিনে আনা যাবে, তবে বাড়িতে তৈরি করার কিন্তু মজাটাই আলাদা। আর বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যাবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি যে টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি, এই টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজে বাসাতেই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের আর বাজারে যেতে হচ্ছে না মিষ্টি দই কেনার জন্য।
তাহলে চলুন সরাসরি রেসিপিটি দেখে আসি। দই বানানোর জন্য দই বীজ হিসেবে এখানে আমি 1/4 কাপ টক দই নিয়েছি। এই টক দইটা বাসাতেই তৈরি করা, আমি নিজে হাতে তৈরি করেছি। টক দইয়ের রেসিপি অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি, আপনাদের যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার এই টক দইটা আমি একটু স্ট্রেনারে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। যদিও বা দইয়ের মধ্যে তেমন একটা পানি নেই, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই টক দইটা, তবে যে 1-2 ফোঁটা রয়েছে সেটাও কিন্তু বের করে ফেলতে হবে। দইয়ের পানিটা ঝরতে থাক, চলে আসলাম চুলাতে। এখানে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ চিনি। আমি আজকে 1.5 লিটার দুধের দই তৈরি করব, ওই অনুপাতে মেজারমেন্টগুলো দিয়ে দিচ্ছি। পানি ছাড়াই আমি চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। আমি যেহেতু ননস্টিক পাত্র ব্যবহার করেছি, এজন্য পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করছি। আপনারা যদি অন্য কোনো পাত্রে ক্যারামেলটা তৈরি করতে চান তাহলে সামান্য একটু পানি দিয়ে দিবেন, তাহলে চিনিটা আর পুড়ে যাবে না। আর যদি ননস্টিক পাত্রে তৈরি করতে পারেন তাহলে খুবই ভালো হবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে দেখতে পাচ্ছেন চিনিটা গলতে শুরু করেছে। কালার যখন আসতে শুরু করবে তখন এটাকে নেড়ে চেড়ে সব দিক থেকে ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। খেয়াল রাখবেন ক্যারামেল যাতে পুড়ে না যায়। ক্যারামেলের মধ্যে কালার আসার আগ মুহূর্তে চুলার জালটাকে একদম লোতে রেখে দিতে হবে। পাত্রের হিটে ক্যারামেলের মধ্যে পারফেক্ট একটি কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এই ক্যারামেলের মধ্যে একদম পারফেক্টলি একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি দুধটা ঢেলে দিচ্ছি। এখানে আমি ঠান্ডার দুধটা ঢেলে দিয়েছি, এজন্য ক্যারামেলটা জমাট বেঁধে গিয়েছে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, দুধ গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটাও গলতে শুরু করবে। আর আপনারা চাইলে দুধটা গরম করে ক্যারামেলের মধ্যে ঢেলে দিতে পারেন, তাহলে আর এই প্রবলেমটা হবে না। ক্যারামেল সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে এবং দুধের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এভাবে আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা এ পর্যায়ে এসে কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে এবং দুধের মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে এসে মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। ক্যারামেলের মধ্যে 1/2 কাপ চিনি দিয়েছিলাম এবং এ পর্যায়ে এসে 1/2 কাপ দিয়েছি। টোটালে 1 কাপ চিনি নিয়েছি 1.5 কাপ দুধের জন্য। এবারে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে ঘন করে নিব। নাড়ানো অফ করা যাবে না, তাহলে কিন্তু দুধের মধ্যে সর পড়ে যাবে। এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দুধটা ঘন করে নিব। আর আপনারা যদি জাল করে দুধটা ঘন করে নিতে না চান, সময় অপচয় করতে না চান, তাহলে এখানে গুঁড়ার দুধ দিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন। জাল করতে করতে অলমোস্ট আমার এই দুধটা অনেকটাই কিন্তু কমে এসেছে। দেখতে পাচ্ছেন দুধের দাগটা কোথা থেকে ছিল, অনেকটা 1/2 ইঞ্চির মতো কিন্তু কমে গিয়েছে। দুধটা জাল করে আমি এর থেকে আর বেশি ঘন করব না। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দিয়ে দিচ্ছি। চুলাটি অফ করে দিয়ে দুধটাকে কিন্তু আপনা আপনি রেখে দেওয়া যাবে না ঠান্ডা হওয়ার জন্য। এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, অর্থাৎ অতিরিক্ত গরম ভাবটা বের করে দিতে হবে। এছাড়া কিন্তু দুধের উপর সর জমে যাবে। আমি এইভাবে নেড়ে নেড়ে দুধটা কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আর এইভাবে যদি উপর থেকে ফেলে ফেলে দুধটাকে ঠান্ডা করি তাহলে দুধের মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হবে, যার ফলে বাজারের মতো কেনা দইয়ের মতো একটা লুক চলে আসবে। দুধটা এভাবেই নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে যে টক দইটা আমি পানি ঝরতে রেখেছিলাম সেটা থেকে কিন্তু পানি খুব ভালোভাবেই ঝরে গিয়েছে। এবার এটা একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার একটি কাঁটা চামচের সাহায্যে টক দইটা খুব ভালোভাবে চটকে নিচ্ছি। দইয়ের মধ্যে যেন কোনো লাম্পস বা দলা না থাকে, খুব ভালোভাবে যেন সফট হয়ে আসে সে পর্যন্ত একটু চটকে নিব। দেখতেই পাচ্ছেন টক দইটা কত বেশি সফট এবং স্মুথ হয়েছে, এর মধ্যে কিন্তু আর কোনো লাম্পস নেই। এবারে জাল করা সেই কুসুম গরম দুধটা থেকে কিছুটা পরিমাণে দুধ টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু অতিরিক্ত গরম রাখা যাবে না। অতিরিক্ত গরম দুধ যদি টক দইয়ের মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু দুধের ছানা কেটে যাবে। কুসুম গরম দুধটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে, এদিকটা লক্ষ্য রাখবেন। কিছুটা দুধ অ্যাড করে দেওয়ার পরে টক দইটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন এই মিশ্রণটাও কত বেশি সফট হয়েছে। এবারে সেই পুরো দুধের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দিব। আর আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি দুধটা কেমন ঠান্ডা হবে। খুব বেশি ঠান্ডা হবে না, আবার খুব বেশি গরম হবে না, কুসুম গরম হবে। আমি হাতের একটি আঙুল যদি দুধের মধ্যে ডিপ করে নেই তাহলে এই আঙুলটা গরমটা সহ্য করতে পারবে, এরকম গরম থাকবে। এবারে দইয়ের মিশ্রণটা এক হাতে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এক হাতে নেড়ে নিচ্ছি। পুরোটা মিশ্রণ দেওয়ার পরে
আমি দুধটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন মিশ্রণটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এ পর্যায়ে এসে দুধ নাড়তে নাড়তে কিন্তু আবার ঠান্ডা করে ফেলানো যাবে না, অবশ্যই দুধ কুসুম গরম থাকতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দইয়ের মিশ্রণ তো রেডি। এবারে দই জমানোর জন্য এখানে আমি একটি মাটির ছাঁচ নিয়েছি এবং এই ছাঁচের মধ্যে কিছুটা টক দই ভিতরের অংশে খুব ভালোভাবে লেপ্টে দিয়েছি। এই স্টেপটা ফলো করবেন, তাহলে দেখবেন দইটা খুব ভালোভাবে জমেছে এবং হাঁড়ি থেকে কিন্তু দইটা সামান্য পরিমাণেও সরে নড়ে যাবে না। এবারে তৈরি করে রাখা সেই দুধের বা দইয়ের মিশ্রণটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা মিশ্রণ দিয়ে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে একটু এইভাবে নেড়ে নিয়েছি। উপর থেকে এইভাবে মিশ্রণটা ফেললে অনেক পরিমাণে বাবলস তৈরি হবে, ফলে দোকানের মতো সেই লুকটা কিন্তু পেয়ে যাবেন আপনারা বাসায় তৈরি এই দইয়ের মধ্যেই। এবার একটি ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা আমি বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো প্লেট বা ট্রে দিয়েও এই মুখটা বন্ধ করে দিতে পারেন, তবে ফয়েল পেপার দিলে বেশি ভালো হবে, ভিতরের বাষ্পটা বের হতে পারবে না। দই বসানোর জন্য এখানে একটি সিলভারের হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে একটি তোয়ালে বসিয়ে দিলাম, তারপরে দইয়ের হাঁড়িটি বসিয়ে দিয়ে উপর থেকেও তোয়ালি দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই হাঁড়িটিকে রেখে দিব সারা রাতের জন্য। প্রায় 8 থেকে 9 ঘন্টা মিনিমাম রাখতে হবে, তাহলে দইটা খুব ভালোভাবে বসে যাবে। আরও বেশি ভালো হবে যদি আপনারা এই হাঁড়িটি চুলায় রেখে 2 থেকে 3 ঘন্টা পর পরে চুলাটাকে একটু জ্বালিয়ে হাঁড়িটা সামান্য একটু গরম করে নেন, তাহলে দইটা আরও খুব ভালো বসবে। আমি আগের দিনে রাতে দইটা জমিয়েছিলাম, অর্থাৎ দই জমাতে দিয়েছিলাম, ফিরে আসলাম আমি পরের দিন সকালে। ভিডিও ক্লিপটা নেওয়ার আগে আমি একবার চেক করে নিয়েছি, দইটা খুব ভালোভাবেই জমেছে। এবার আপনাদেরও আমি একটু দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ফয়েল পেপারটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, জাস্ট দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে, আর দোকানের মতো সেই লুকটা এসেছে কিনা আপনারাই বলবেন। ঘরে কত ইজিলি দই তৈরি করে নিলাম দেখতেই তো পেলেন। হাঁড়ি থেকে কিন্তু দইটা সামান্য পরিমাণে সরে নড়ে যাচ্ছে না, এত সুন্দরভাবে দইটা বসে গিয়েছে। যারা আগে কখনো দই তৈরি করেননি, এই ফার্স্ট দই তৈরি করতে যাচ্ছেন, অর্থাৎ নতুন রাঁধুনিরাও কিন্তু নিঃসন্দেহে এই দইটি তৈরি করে নিতে পারবেন। তবে পারফেক্ট দই তৈরি করতে হলে কিন্তু অবশ্যই ভালো মানের টক দইটা আপনাকে ইউজ করতে হবে। টক দই যদি ভালো না হয় তাহলে দই বসাতে পারবেন না, হাজার চেষ্টাতেও কিন্তু পারবেন না। টক দই পারফেক্ট হওয়া মাস্ট দই তৈরি করার জন্য। আজকের পর্বে পারফেক্ট একটি ক্যারামেল পুডিংয়ের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। এর আগেও চ্যানেলে আমি বেশ কয়েকটি পুডিংয়ের রেসিপি শেয়ার করেছিলাম, যেগুলো হয়তো আপনারা প্রপারলি বুঝতে পারেননি। অনেক ধরনের সমস্যা আপনাদের মাঝে দেখা দিয়েছিল, যা আমাকে কমেন্টে আপনারা জানিয়েছিলেন। সো আজকে ভাবলাম প্রফেশনালি একদম পারফেক্ট একটি পুডিং আপনারা কিভাবে তৈরি করবেন সেটা ডিটেলস সহকারে আপনাদের মাঝে শেয়ার করি। রেসিপিতে A to Z সকল ডিটেলস থাকবে। হোপফুলি ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি স্কিপ করা যাবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। ফার্স্টে এখানে আমি চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি আবারও বলছি, আপনারা যদি প্রপারলি পারফেক্ট টেস্টের একটি পুডিং তৈরি করতে চান, তাহলে কিন্তু ভিডিও কোনোভাবেই স্কিপ করা যাবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আমি পুরোপুরি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা জাল করে কিন্তু অর্ধেক করে নিতে হবে। দুধ জাল করে আপনি যত ঘন করে নিতে পারবেন, আপনার পুডিংয়ের টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। দুধটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে মাঝে মাঝে দুধটা একটু নেড়ে চেড়ে দিয়ে এভাবেই জাল করে নিতে থাকবো। দুধের মধ্যে যেন সর না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এজন্য মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবেই জাল করে দুধটা ঘন হতে থাক। আমি ফিরে আসছি টোটালে আধা ঘন্টা পর। এই দুধটা জাল করে ঘন হতে আমার মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু একদম ঘন হয়ে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং পরিমাপে কতটা কমে গিয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এবারে দুধটা এক সাইডে রেখে দিচ্ছি চুলা থেকে নামিয়ে, দুধটা ঠান্ডা হওয়ার জন্য। দুধ কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দুধটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি।
চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। আমি চিনির পরিমাপটা একটু বেশি রেখেছি, এতে করে ক্যারামেলের কালারটা খুব সুন্দরভাবে পুডিংয়ের সঙ্গে সেট হবে এবং শিরার পরিমাপটাও বেশি পাওয়া যাবে। চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে চিনির মধ্যে সামান্য কিছু কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হতে শুরু করেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে কিন্তু চুলার হিট একদম লোতে করে দিয়েছি। এবারে আমি নেড়েচেড়ে নিচ্ছি, দেখুন কালারটা খুব ধীরে ধীরে এর মধ্যে আসছে। যখন চিনির মধ্যে এমন সামান্য কালার আসতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা ইউজ করলে ক্যারামেলের মধ্যে খুব দ্রুত খুবই সুন্দর একটি কালার চলে আসবে, ফলে ক্যারামেলটা আর পুড়ে যাবে না। আমরা ক্যারামেল পুড়িয়ে যখন কালারটা ডার্ক করে নিয়ে আসি তখন ক্যারামেলটা খেতে কিন্তু তিতা লাগে। এজন্য আপনাদের ক্যারামেলের কালারটা যেমন পছন্দ, লাইট অথবা ডার্ক যেটাই পছন্দ হোক না কেন, সেই অনুপাতে সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিবেন। তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ক্যারামেলটাও পুড়ে যাবে না। আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা রেডি করে নিয়েছি কিছুক্ষণ, যাতে চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায়, জাস্ট ততক্ষণ পর্যন্তই। এর থেকে বেশিক্ষণ চুলার উপর ক্যারামেলটা রাখা যাবে না, তাহলে পুড়ে গিয়ে কিন্তু তিতা হয়ে যাবে। এবারে একটুও দেরি না করে ক্যারামেলটার সঙ্গে সঙ্গে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। যে মোল্ডের মধ্যে আমি পুডিংটি সেট করব, দ্রুত ওই মোল্ডের মধ্যেই ঢেলে নিচ্ছি। একটুও কিন্তু দেরি করা যাবে না, কারণ ক্যারামেল কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যায়। এবারে এই মোল্ডটিকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডের তলাতে খুব দ্রুত ক্যারামেলটা স্প্রেড করে নিচ্ছি। একদমই দেরি করা যাবে না, খুব দ্রুত এই কাজটি করে নিতে হবে। মোল্ডের তলাতে ক্যারামেলটা খুব সুন্দরভাবে স্প্রেড করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক পুরু কিন্তু একটি ক্যারামেলের প্রলেপ হয়েছে। দ্যাটস ওয়াই পুডিংয়ের সাথে ক্যারামেলের খুব সুন্দর একটা প্রলেপের সৃষ্টি হবে। আর আপনি যদি কম পরিমাণে ক্যারামেল তৈরি করে নেন, সেক্ষেত্রে কালারটা অত একটা বেশি ভালো আসে না। আমি মোল্ডটি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এখানে 3টি ডিম। দুধ জাল করে আমি 1/2 কেজি করে নিয়েছি, এজন্য এখানে নিয়ে নিলাম 3টি ডিম 1/2 কেজি দুধের জন্য। দিয়ে দিলাম 3/4 কাপ চিনি, অর্থাৎ চিনিটা আপনারা স্বাদ বুঝে দিতে পারবেন। আর দিয়েছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে পুডিংয়ের মধ্যে আর ডিমের গন্ধটা আসবে না, খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হ্যান্ড হুইস্ক দিয়ে এবার আমি এই মিশ্রণটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন চিনিটা মেল্ট হয়ে আসে। চিনি মেল্ট হওয়া পর্যন্তই জাস্ট একটু বিট করে নিতে হবে। খুব জোরে জোরে এবং বেশিক্ষণ কিন্তু মিশ্রণটা ফেটিয়ে নিব না, তাহলে পুডিংটা অত বেশি স্মুথ হবে না এবং পুডিংয়ের মধ্যে অনেক ছিদ্র ছিদ্র তৈরি হবে। এজন্য আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে জাস্ট চিনিটা মেল্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এবার ওই যে আগে থেকে আমি দুধটা জাল করে রেখেছিলাম, দুধটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, দেন আমি এখানে ইউজ করছি। 1/2 কেজি দুধ পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে ডিমের মিশ্রণের সঙ্গে দুধটা একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। বেশি নাড়াচাড়া বা বিট করার প্রয়োজন নেই, দুটো মিশ্রণ একসঙ্গে খুব ভালো করে মিক্সড হয়ে গেলেই হয়ে যাবে। এবার এই মিশ্রণটা ওই যে পুডিংয়ের মোল্ডের মধ্যে ঢেলে নিব। মোল্ডটিতে যে ক্যারামেল আমরা সেট হতে রেখেছিলাম, সে ক্যারামেল কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন আমি হাতের আঙ্গুল দিয়ে টাচ করছি, আমার আঙুলে কিন্তু একটুও লেগে আসেনি, অর্থাৎ ক্যারামেলটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি একটি স্ট্রেনারে ছেঁকে মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট হবে। দেখুন দুধের যে সর ছিল এবং ডিমের কিছু লাম্পস ছিল, সেগুলো কিন্তু আলাদা হয়ে গিয়েছে। ওগুলো থাকলে পুডিং মোটেও সফট হতো না। এবারে মোল্ডের মুখটি বন্ধ করে দিতে হবে। আপনাদের যদি ঢাকনাওয়ালা মোল্ড হয় তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, আর যদি ঢাকনা ছাড়া মোল্ড হয় তাহলে উপর থেকে ফয়েল পেপার র্যাপ করে দিবেন। কোনোভাবেই যেন ভাপে বসানোর পর পুডিংয়ের মোল্ডের মধ্যে পানি প্রবেশ না করে, এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আমি একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবারে চলে আসলাম চুলাতে পুডিংটি বেক করার জন্য। ফার্স্টে একটি হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিচেন টিস্যু ইউজ করতে পারেন, তাহলে মোল্ডটি আর নড়াচড়া করবে না। এবার আমি মোল্ডটিকে বসিয়ে দিলাম, আর পানির পরিমাপ কিন্তু খুব কম রেখেছি, জাস্ট স্ট্যান্ডটা ঢেকে গিয়েছে পানিতে, এ পর্যন্তই পানি দিয়েছি, খুব বেশি পানি দিব না।
পানি যদি বেশি দিয়ে ফেলা হয়, যখন পানিটা ফুটতে শুরু করবে তখন কিন্তু মোল্ডের মধ্যে পানিটা ঢুকে যাওয়ার চান্স থেকে যায়। পুডিংটি আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতোই ভাপিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু পুডিংটা হয়ে যাবে। যে মেজারমেন্টগুলো দিয়েছি এতে করে খুব একটা বেশি সময় লাগে না এই পুডিংটা সেট হওয়ার জন্য। ঢাকনাটি উঠিয়ে পুডিংটি আমি চেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে। টুথপিক একদম ক্লিন আসছে, অর্থাৎ আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে মোল্ডটিকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে দিব প্রায় 1.5 ঘন্টার জন্য পুডিংটি ঠান্ডা হওয়ার জন্য। দেন 1 ঘন্টা রাখবো নর্মাল ফ্রিজে পুডিংটি সেট হওয়ার জন্য। হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন, তবে আমার হাতে খুব একটা বেশি সময় ছিল না। আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। একটি নাইফ দিয়ে মোল্ডের 4 সাইড থেকে পুডিংটিকে ছাড়িয়ে নিলাম। এবারে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, পুডিংয়ের কালারটা জাস্ট দেখুন আর এর স্মুথনেসটা জাস্ট দেখুন, কতটা সফট এবং স্মুথ হয়েছে। মোল্ড আউট করতে একটুও ভেঙেও যায়নি, এত সুন্দর সফট হয়েছে পুডিংটা। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। আর পুডিংটি এত বেশি টেস্টি ছিল আলহামদুলিল্লাহ, যেটা কিনা এক্স্যাক্টলি আপনাদের বলে বোঝানোটা পসিবল হবে না আমার পক্ষে। আপনারা বাসায় তৈরি করলে তারপরেই বুঝতে পারবেন এই পুডিংটা কতটা মজাদার ছিল। ক্যারামেলের টেস্টিও ছিল অসাধারণ, একটুও তিতাভাব লাগেনি, খুবই সুন্দর একটি টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের পর্বে তৈরি করছি ঈদ স্পেশাল বাসবুসা রেসিপি। ঈদে তো আমরা প্রায় নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। যারা এই চেষ্টায় আছেন তারা খুব সহজেই ঈদের দিনে নাস্তার টেবিলে এই রেসিপিটি রাখতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের এই বাসবুসাটি আমি ডিম ছাড়া তৈরি করেছি। বাসবুসার মধ্যে যারা ডিমের স্মেল পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটি অনেক বেশি মজাদার এবং হেল্পফুল হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট এই বাসবুসার রেসিপিটি দেখে নেই। বাসবুসা তৈরি করার জন্য নিচ্ছি এখানে 1.5 কাপ সুজি। আমি এখানে চিকন দানার সুজিটা নিয়েছি, মোটা অথবা চিকন আপনারা যে কোনোটা নিতে পারেন। এছাড়া মোটা এবং চিকন দুটো মিলিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ দিচ্ছি চিনি, 1/3 কাপ দিচ্ছি টক দই, 1/4 কাপ দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার এবং দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এবারে সব কিছু হাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা এবং ঘিটা যেন প্রত্যেকটি সুজির গায়ের সঙ্গে লেগে যায় এমনভাবে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রত্যেকটি সুজির দানা খুব ভালো করে ভিজে গেছে এবং খুব সুন্দর একটা ঝরঝরে মিশ্রণ তৈরি হয়েছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন এলাচের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ লিকুইড দুধ। এই দুধটা আমি কাঁচাই ব্যবহার করছি, আপনারা চাইলে জাল করে ঠান্ডা করেও কিন্তু দিতে পারেন। হাতের সাহায্যে ব্যাটারটি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে খুব ভালো হয় হাত দিয়েই এভাবে ফেটিয়ে নিলে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট ব্যাটারটি এইভাবে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কতটা সফট হয়েছে। এই ব্যাটারটি হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে যতটা আপনি সফট করে তৈরি করে নিতে পারবেন বাসবুসাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। ফেটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বাসবুসাটা সেট করব। এখানে আমি একটি স্টিলের ছড়ানো ট্রে নিয়েছি। ট্রের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে বাসবুসাটা বেক হওয়ার পরে তুলতে অনেক সুবিধা হবে। তৈরি করে রাখা বাসবুসার মিশ্রণটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবং স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। লেভেলটা যেন একদম সব সাইডে সমান হয় সেদিকে লক্ষ্য রেখে এটি ভালো করে ছড়িয়ে দিতে হবে।
এবং একটু ট্যাপ করে দিচ্ছি, যদি কোথাও উঁচু নিচু থাকে তাহলে সেটি সমান হয়ে যাবে। এবার বাসবুসাটা বেক করে নেওয়ার পালা। তার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়িতে কিছু পেপার বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার পেপার দেওয়ার কারণটা বলছি। বাসবুসা বেক হওয়ার সময় তো নিচে থেকে এমনি খুব সুন্দর একটি কালার চলে আসবে, এর উপরেও যেন খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসে, তার জন্য এই পেপারটি দেয়া হচ্ছে। এবারে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটিকে প্রিহিট করে নিচ্ছি। জাস্ট 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে। চুলার হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। আনুমানিক প্রায় 7 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম। এবার বাসবুসা সেট করে রাখা ট্রেটি খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটিও খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। কোনোভাবেই যেন এর ভেতরের ভাবটা বাইরে চলে না আসে, তাহলে কিন্তু উপরের সেই কালারটা আসবে না। বাসবুসাটা বেক হতে থাক, ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি হাঁড়ির মধ্যে নিলাম হাফ কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এর মধ্যে আর কিছুই দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আপনারা চাইলে 1 চামচের মতো লেবুর রস দিতে পারেন, তবে যে পরিমাণে পানি এবং চিনি ব্যবহার করা হয়েছে এতে করে শিরাটা কোনোভাবেই ক্রিস্টালাইজড হওয়ার সম্ভাবনা নেই, সো লেবুর রস না দিলেও চলবে। নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত এবং শিরার মধ্যে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিয়েছি। জাল করে আবার বেশি ঘন করে ফেলানো যাবে না, বলক আসলেই হয়ে যাবে। শিরাটা রেডি হয়ে গিয়েছে, আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অপরদিকে যে বাসবুসা আমি বেক হতে দিয়েছিলাম সেটি প্রায় আনুমানিক 50 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি। 50 মিনিট পরে এই বাসবুসাটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠি একদমই ক্লিন এসেছে, তার মানে বাসবুসাটি কমপ্লিটলি বেক হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম এর মধ্যে শিরা দিয়ে দিতে হবে। কাঠির সাহায্যে একটু এভাবে খুঁচিয়ে দিচ্ছি যেন শিরাটা খুব সহজেই ভেতরে প্রবেশ করে। আর দেখতেই পাচ্ছেন বাসবুসার মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে উপরের অংশতে। এটা কিন্তু সে পেপার ইউজ করার কারণেই হয়েছে। আমি অল্প অল্প করে শিরা এভাবে বাসবুসার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন শিরাটা খুব সুন্দরভাবে সোপ করে নিয়েছে। 2 মিনিট আমি অপেক্ষা করেছি, তার মধ্যেই দেখুন শিরাটা এত সুন্দরভাবে সোপ করে নিয়েছে যে কোনো অংশে শিরা কোনোভাবেই জমাট বেঁধে নেই। অল্প অল্প করে প্রায় ধাপে ধাপে আমি পুরোটা শিরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। শিরাটা যখন খুব ভালো করে সোপ করে নিবে তখন বাসবুসাগুলো এভাবে আমি পিস করে কেটে নিচ্ছি। এতে করে তুলতে এবং সার্ভ করতে অনেক সুবিধা হয়। ওপর থেকে একটু চেরি কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এটা আসলে যার যার পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করে নিতে পারেন। এবার আমি একটু আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এই বাসবুসাটি দেখতে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ততটাই মজাদার। এবং যারা ডিমের স্মেল পছন্দ করেন না তাদের জন্য তো আরও বেশি মজাদার হয়ে উঠবে এই বাসবুসাটি। এবং নিচের অংশটা দেখুন খুব সুন্দরভাবে বেক হয়েছে। এত সুন্দর একটি কালার চলে এসেছে যে দেখেই খেতে মন চায়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই এই ঈদে আপনারা এই ডেজার্টটি একবার হলেও তৈরি করবেন, দেখবেন আপনার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং অনেক বেশি মজা করে খেয়ে ফেলবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সেই সাথে সকলকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।